হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। সামনের নিট এক্সামকে কেন্দ্র করে তোমাদের প্রিপারেশন পুরো একদম ফাটিয়ে চলছে। লাস্ট যে এক্সাম নেওয়া হয়েছিল সেখানে ক্লাস 11 এর তোমাদের সিলেবাস ছিল কাইনেমেটিক্স, আর ক্লাস 12 এর তোমাদের সিলেবাস ছিল কারেন্ট ইলেকট্রিসিটি। তো সেই এক্সামে যে কোশ্চেনগুলো তোমরা করতে পারোনি, যে কোশ্চেনগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কিন্তু ডিফিকাল্টি লেভেলটা হচ্ছে মডারেট, আর যে কোশ্চেনগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মানে পরীক্ষার আগে যেগুলো রিভিশন করে যাওয়াটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, সেই কোয়েশ্চেনগুলোকে আমি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। যারা যারা এই ভিডিওটি রিভিশন পারপাসে দেখছো তাদেরকে আমি একটা কথা বলবো, আগে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে দেখো যে এই যে কোয়েশ্চেনের পিডিএফ আমি সেইখানে এই যে কোয়েশ্চেনের পিডিএফ এর লিংক আমি সেখানে প্রোভাইড করেছি। তোমরা সেই লিংকে গিয়ে আগে এই কোয়েশ্চেনের পিডিএফটি ডাউনলোড করো। যে যে কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরা করতে পারছো সেগুলো আগে নিজে করো, বেকার ভিডিও দেখে সময় নষ্ট করো না। যে যে অঙ্কগুলো করতে পারছো সেগুলো খুব ভালো, কিন্তু যে অঙ্কগুলো করতে পারছো না সেগুলো তোমরা ভিডিওর সাহায্য নিতে পারো। তো চলো আর বেশি কিছু দেরি করছি না, আজকের ভিডিও এখানে শুরু করছি। দেখো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কি বলছে ভালো করে দেখো। এ ব্লক হ্যাজ ডাইমেনশন 2 into 2 সেমি, 4 সেমি and 6 সেমি। রেশিও অফ দেয়ার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স to minimum resistance between any two points of the opposite face of the block is। মানে আমাকে এখানে Rmax by Rmin চেয়েছে, আমাকে এখানে Rmax by Rmin চেয়েছে। আমরা জানি যে R proportional to কি হয়, আমরা জানি যে R proportional to হয় L by A, আমরা জানি R proportional to হয় L by A। এখন R টাকে ম্যাক্সিমাম করতে গেলে নিশ্চয়ই L টাকে ম্যাক্সিমাম করতে হবে। এবারে তোমরা বলবে যে একটাই তো কিউব, তাহলে আলাদা আলাদা রেজিস্ট্যান্স কেন হতে যাবে? আমি একটা কিউব আগে ড্র করে দেখাই। দেখো এটা হচ্ছে একটা কিউব, এটা হচ্ছে একটা কিউব যা ডাইমেনশন বলে দিয়েছে 2, 4 আর 6। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করে দেখো, যদি রেজিস্ট্যান্সটা আমি যখন এই দুটো প্রান্তের মাধ্যমে এই দুটো প্রান্তের মধ্যে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবো তখন লেন্সটা কিন্তু এটা হচ্ছে, আর এরিয়া অফ ক্রস সেকশন কিন্তু তখন এটা হচ্ছে। করে দেখাই, দাঁড়াও। দেখো এই দুটো ফেসের অ্যাক্রসে যদি আমি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি তখন এরিয়া হচ্ছে আমার এটা আর লেন্থ হচ্ছে আমার এটা। তাহলে অবভিয়াসলি এখন রেজিস্ট্যান্সের মান যা হবে, আমি যদি এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যদি ক্যালকুলেট করতে চাই, ওই ব্ল্যাক ফেসটা আর এই দিকের ব্ল্যাক ফেসটা, ঠিক আছে, আমি যদি ক্যালকুলেট করতে চাই, আচ্ছা তার আগে আমাকে এটা মুছতে হবে, দাঁড়াও। না হলো না, আচ্ছা ইমাজিন করো ওই দিকের ব্ল্যাক ফেস, বুঝতে পারছো কি তোমরা? হ্যাঁ দেখো, যদি ওই দিকের ব্ল্যাক ফেস আর এই দিকের ব্ল্যাক ফেস নি তাহলে এরিয়াটা এখন দেখো বেশি হচ্ছে আর লেন্থটা এখন কম হচ্ছে। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে রেজিস্ট্যান্সের সঙ্গে লেন্থের সমানুপাতিক সম্পর্ক আর এরিয়া অফ ক্রস সেকশনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আরটাকে যদি ম্যাক্সিমাম হতে হয়, আমাকে যদি আর কে ম্যাক্সিমাম হতে হয়, লক্ষ্য করে দেখো, আমাকে আর কে যদি ম্যাক্সিমাম হতে হয়, যেহেতু এল এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক তাহলে এলটাকেও আমাকে ম্যাক্সিমাম হতে হবে। আর রেজিস্ট্যান্সের সঙ্গে এরিয়া অফ ক্রস সেকশনের যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আর কে ম্যাক্সিমাম হতে গেলে এরিয়া অফ ক্রস সেকশনকে মিনিমাম হতে হবে, এরিয়া অফ ক্রস সেকশনকে মিনিমাম হতে হবে। যখন আমি আরম্যাক্স ক্যালকুলেট করছি তখন লেন্থের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত হচ্ছে, আমি লেন্থের দেখো লেন্থের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, 6 হবে, কারণ ডাইমেনশনের যে ম্যাক্সিমাম মান সেটা 6 হচ্ছে, লেন্থটা এখানে 6 হবে। আবার যখন মিনিমাম রেজিস্ট্যান্স ক্যালকুলেট করছি তখন লেন্থের যে মিনিমাম ডাইমেনশন সেটা 2 আছে, তাহলে এখানে অবশ্যই আমার 2 হবে। ঠিক আছে, আমি কি বললাম, লেন্থ যখন 6 তখন অবশ্যই একটা ফেসের ডাইমেনশন 2 আর 4, তাহলে এরিয়াটা আমি 2 আর 4 লিখবো, যেহেতু এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে 2 into 4টা নিশ্চয়ই নিচে হবে।
আর যখন আমি তোমার দুইটাকে লেন্থ হিসাবে কনসিডার করব তখন এরিয়া অফ ক্রস সেকশন নিশ্চয়ই 4x6 হবে, তাহলে এখানে তুমি 4x6 লিখতেই পারো। ঠিক আছে, এবারে কাটাকাটি করে দেখতে হবে কত অ্যান্সার বেরোচ্ছে। আমি যদি এখন কাটাকাটি করে দেখতে যাই তাহলে এই 4 আর এই 4 কাটছে, এই 2 3, 2 6 কাটলে 3, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি আরম্যাক্স বাই আরমিন এই রেশিওটা আমার আসবে 9:1। আর 9:1 কিন্তু আমার কত অপশনে দেওয়া আছে? 9:1 দেওয়া আছে আমার অপশন নাম্বার 1-এ। তাহলে অপশন নাম্বার 1 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো? দেখো এইভাবে কিন্তু অঙ্কগুলোকে তোমাকে ডিল করতে হবে। যাই হোক, এই অঙ্কটা অনেক ছেলে মেয়ে ভুল করে, তাই জন্য এই অঙ্কটা আমি এখানে রেখেছি। নেক্সট যে অঙ্কটা কি দিয়েছে দেখো, এ বল রোলস অফ দ্য টপ অফ এ staircase with horizontal velocity u meter per second। staircase মানে অবশ্যই staircase মানে হচ্ছে সিঁড়ি, আমাকে এখানে সিঁড়ি ড্র করতে হবে। ঠিক আছে, এটা সিঁড়ি, এ সিঁড়ি, এইখানটা ব্লক রাখা আছে, ব্লক বলবো না, এখানটা বল রাখা আছে, এখানটা বল রাখা আছে, যাকে ইউ ভেলোসিটি দিয়ে, যার ভেলোসিটিটা হচ্ছে ইউ, যার ভেলোসিটি হচ্ছে আমার ইউ। এবারে প্রত্যেকটা সিঁড়ির যে হাইট, এই প্রত্যেকটা সিঁড়ির যে হাইট, এই প্রত্যেকটা সিঁড়ির যে হাইট সেটা হচ্ছে এইচ, আর প্রত্যেকটা সিঁড়ির যে লেন্থ সেটা হচ্ছে বি। প্রত্যেকটা সিঁড়ির হাইট হচ্ছে এইচ আর লেন্থ হচ্ছে বি। ঠিক আছে, বলছে ইফ দা স্টেপস আর এইচ মিটার হাই অ্যান্ড বি মিটার ওয়াইড, মানে এই যে বললাম বিটা হচ্ছে ওয়াইড আর এইচটা হচ্ছে হাইট, দ্য বল উইল হিট দ্য এজ অফ দ্য nth স্টেপ। এখন স্বাভাবিক এই বলটা তো এরকম করে প্রজেক্টাইল মোশন করবে, এটা হচ্ছে কাইনেমেটিক্স এর অঙ্ক। যাই হোক, তো এই বলটা তো মোটামুটি প্রজেক্টাইল মোশন করবে। বলের প্রজেক্টাইল মোশনটা দেখতে কি রকম হবে? বলটা যে পাথটা নেবে সেই পাথটা দেখতে নিশ্চয়ই এরকম টাইপের দেখতে হবে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এন এর সিঁড়িতে গিয়ে আমার বলটা ধাক্কা মেরেছে, তাহলে আমাকে এখানে এন এর মানটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি অঙ্কটা আবার রিপিট করেছি। অঙ্কটা যাই হোক, একটা বলকে ইউ হরাইজন্টাল ভেলোসিটি দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে, মানে হরাইজন্টাল ভেলোসিটি দেওয়া হয়েছে। প্রত্যেকটা সিঁড়ির যে হাইট হচ্ছে এইচ আর ওয়াইড হচ্ছে বি। ঠিক আছে, দেখো তুমি লক্ষ্য করে দেখো, আমি আগে এটাকে বাদ দিই, এটাকে বাদ দিলাম। দেখো কারেন্ট আগে দু ভাগে ভাগ হচ্ছে, এইখানে কারেন্ট এই দিকে এক ভাগে ভাগ হচ্ছে আর এইখানে এক ভাগে ভাগ হচ্ছে। তুমি লক্ষ্য করে দেখো এইখানেও কারেন্ট দু ভাগে ভাগ হচ্ছে, একটা এইদিকে ভাগ হচ্ছে, একটা এইদিকে ভাগ হচ্ছে। বলো, মাঝে দেখো একটা রেজিস্ট্যান্স পড়ছে, এটা এখানে লক্ষ্য করে দেখো মাঝে একটা রেজিস্ট্যান্স পড়বে যেটা এখানে থাকবে। আমি রেজিস্ট্যান্স গুলো ড্র করে নিই, না হলে পরে এটাও তোমাদের বুঝতে আবার অসুবিধা হবে।
দেখো মাঝে রেজিস্ট্যান্স পড়ে গেছে এটা। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই যে বি পয়েন্টে যে কারেন্ট কালেক্ট হবে সেটা নিশ্চয়ই একটা রেজিস্ট্যান্স এখান থেকে আসবে, একটা নিশ্চয়ই এখান থেকে আসবে। এই যে এইখানে যে কারেন্ট কালেক্ট হবে একটা নিশ্চয়ই এখান থেকে আসবে, একটা নিশ্চয়ই এখান থেকে আসবে। বুঝতে পারছো? আর এটা হয়ে গেছে আমার এই রেজিস্ট্যান্সটা। তো আমি বুঝতে পারলাম যে এটা 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 1 2 3 4 5, 1 2 3 4 5 এটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজের অংশ। আর অবশ্যই হুইটস্টোন ব্রিজটা হচ্ছে ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। কেন? কারণ প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আমার আর করে, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, আর এটাও আর। আর এই পুরো জিনিসটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? এই দুটো সিরিজ মানে কত হলো উপরে 2R, এই দুটো সিরিজ কত হলো 2R, আর এই 2R আর এই 2R হচ্ছে প্যারালাল কম্বিনেশন, তাহলে এটা হয়ে গেছে আমার আর। তাহলে এই যে পাঁচটা রেজিস্ট্যান্স এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে আর। আবার তুমি লক্ষ্য করে দেখো, এটা ছিল আমার পয়েন্ট এ, এটা ছিল আমার পয়েন্ট বি, আমি এই রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে আমি এইখানে রেজিস্ট্যান্সটা আবার ড্র করে নিই। এটাও হয়ে গেছে আমার আর। তাহলে উপরে আমার ছিল আর, আর নিচে ছিল আর, তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে কত? R/2। আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে কত? না R/2। তাহলে R/2 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই অঙ্কটা তোমাকে কিন্তু করতে পারতে হবে। অঙ্কটা কিন্তু এক্সামের আগে তোমাকে অবশ্যই রিভাইজ করে যেতে হবে, না হলে কিন্তু অঙ্কটা তুমি করতে পারবে না। তাই জন্য এই অঙ্কটা আমি ইনক্লুড করেছিলাম। চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কি বলেছে? ইন দ্য গিভেন সার্কিট দ্য ভ্যালু অফ R ফর হুইচ কারেন্ট ইন 2 ওহম রেজিস্ট্যান্স ইজ 0। আমাকে আর এর মান বের করতে হবে যাতে করে 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট না যায়। এই সার্কিটটা আমাকে রিড্র করতে হবে। চলো রেজিস্ট্যান্স, 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 ঠিক আছে? কত আছে? 5 15 4। এটা আছে আমার এখানে 5, এটা হয়ে গেছে আমার 5 হয়ে গেছে, এটা হয়ে গেছে আমার 15 হয়ে গেছে, এটা আমার 4 হয়ে গেছে। এইখানে আমার 2 আর 5 আছে, 2 ওহম আছে, এটা এটা হচ্ছে আর ওহম আছে, আর এটা আমার 4 ওহম 5 ওহম আছে, 5 ওহম আছে। আমাকে বের করতে হবে আর এর মান যাতে করে 2 ওহমের মধ্যে কোনো কারেন্ট না যায়। এই অঙ্কটা যখন আমি অ্যাপ্রোচ করবো তখন অবশ্যই ধরে নেব এটার ভোল্টেজ হচ্ছে 0, তাহলে এইটার আমার নিশ্চয়ই 5 হবে, এটার আমার নিশ্চয়ই 4 হবে, এটার আমার নিশ্চয়ই 15 হবে। যেহেতু 2 ওহমের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে 2 ওহমের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। 2 ওহমের মধ্যে যদি কোনো ভোল্টেজ ড্রপ না হয় তাহলে অবশ্যই এই পয়েন্টের যে ভোল্টেজ সেটা 5 ভোল্ট হবে।
এটা যদি 5 হয় এটাও 5 হবে, কেন না এই 2 ওহমের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, 2 ওহমের মধ্যে কোনো কারেন্ট না গেলে 2 ওহমের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। ভোল্টেজ ড্রপ না হলে এর ভোল্টেজ যদি 5 হয় তাহলে এর ভোল্টেজও 5 হবে, এর ভোল্টেজ 5 হলে এর ভোল্টেজও 5 হবে, এটার ভোল্টেজও আমার 5 হবে, আর এটার ভোল্টেজও আমার 5 হবে। তুমি লক্ষ্য করে দেখো এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা 10 হয়েছে, তাহলে নিশ্চয়ই কারেন্ট কোন ডাইরেকশনে ফ্লো করবে, কারেন্ট আমার এই ডাইরেকশন বরাবর ফ্লো করবে। কত ফ্লো করবে না 10, ভোল্টেজ ডিফারেন্স কত 15 - 5 10, আর 10/5 ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এদিকে ফ্লো করবে, এদিকে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তাহলে অবশ্যই সেম কারেন্ট এই দিকে যাবে আর সেম কারেন্ট এই দিকে ফ্লো করবে। এদিকেও আমার সেম 2 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে। ঠিক আছে, কারণ এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এই যে এর অ্যাক্রসে এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত 5 - 4 ইজ ইকুয়াল টু 1 ভোল্ট, 1 ভোল্ট। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি এর মান 1, আই এর মান 2, আর আর এর মান আমি জানি না, তাহলে আর এর মান কত হচ্ছে 1/2 মানে 0.5 ওহম। তাহলে 0.5 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের গিভেন অ্যান্সার। বুঝা গেছে? নেক্সট 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 কি বলছে? আচ্ছা, এটা আবার কাইনেমেটিক্স সব মিলাতে হবে। আমাকে বলে দিয়েছে ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড অফ এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন ইজ গিভেন বাই, ভি এর মান আমাকে বলে দিয়েছে। ভি বলেছে কত, ভি ইজ ইকুয়াল টু বলেছে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, তাহলে কোথাও না কোথাও এটাকে লিখতে পারি t - 1 তার হোল স্কোয়ার। তাহলে অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু কত হবে, dv বাই dt ইজ ইকুয়াল টু 2 ইন্টু t - 1 হবে। ঠিক আছে, এখন বলছে ভেলোসিটি অফ পার্টিকেল এট t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড। তাহলে p তে যে কোয়েশ্চেন আছে ভেলোসিটি অফ পার্টিকেল এট t ইজ ইকুয়াল টু কত, এট t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে ভেলোসিটি অফ পার্টিকেল 3 - 1 2, 2 এর স্কোয়ার কত হয় 4 হয়। তাহলে 4 কোথায় আছে, অপশন 4 এ আছে, তাহলে p এর সঙ্গে 4 এর কানেকশন রয়েছে, তাহলে আমার p এর সাথে কার কানেকশন হবে 4 এর কানেকশন হবে। এখন p4, p এর মান 4, p এর মান 4 কোন কোন অপশনে দেওয়া আছে, p এর মান 4 দেওয়া আছে অপশন 2 তে আর অপশন 3 তে, তাহলে অপশন 1 এন্ড অপশন 2 তো আমার এমনি হবে না। বুঝতে পেরেছো? এবারে লক্ষ্য করে দেখো আরে দেখো 4 2 1 3, মানে আরটাতে কিন্তু কোনো কমন নেই, তাহলে আর এর অ্যানসারটা যদি বের করতে পারি তাহলে আমার নিশ্চয়ই কিউ আর এস বের করতে হবে না। আরে কি লেখা আছে, টাইম ওয়েন পার্টিকেল ইজ এট রেস্ট, মানে ভি ইজ ইকুয়াল টু 0 কখন হবে, পরিষ্কার দেখতে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড যদি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু আমার 0 হবে, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে ভি ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে আর এর সাথে 1 এর কানেকশন রয়েছে, আমার আর এর সঙ্গে 1 এর কানেকশন রয়েছে, তাহলে আর 1 হবে, আর এর ভ্যালু 1 শুধুমাত্র অপশন 3 তে দেওয়া আছে, তাহলে 3টা হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? এই অঙ্কগুলো তোমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারো, তাতে করে পরীক্ষায় সময় কম লাগবে। এই অঙ্কটা তোমরা সবাই করতে পারবে, কিন্তু কিভাবে অঙ্কটা কম সময়ের মধ্যে করব তার জন্য এই অঙ্কটা আমি তোমাদের এই প্র্যাকটিসে দিয়েছিলাম। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এবারে কি বলছে, বাহ, ইন দা, এটাও কারেন্ট ইলেকট্রিসিটি, কি বলেছে, ইন দা গিভেন সার্কিট ডায়াগ্রাম রিডিং অফ A1 এন্ড A2, আমাকে A1 এন্ড A2 রিডিং বের করতে হবে। দেখো এই অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ করব, এই অঙ্কটা যদি আমাকে অ্যাপ্রোচ করতে হয় তাহলে, আচ্ছা এটা 0, এটা 30, এটাও 0, এটাও 0, তাহলে এটা হয়ে যাবে আমার 6, এটা হয়ে যাবে আমার 6, এটা হয়ে যাবে আমার 30। ঠিক আছে, এবারে তুমি লক্ষ্য করে দেখো এই 80 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, কারেন্ট A2 এর মান কত হবে, A2 এর মধ্য দিয়ে ততটা পরিমাণ কারেন্ট যাবে যতটা পরিমাণ কারেন্ট 80 ওহমের মধ্যে যাবে, আর 80 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, V বাই R, 30 - 6 কত হয় 24, আর আর এর মান 30 মাইনাস, আচ্ছা ভোল্টেজের মান কত, ভোল্টেজ ডিফারেন্স 30 - 6 ইজ ইকুয়াল টু 24, আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 80,
তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি 3 8 দিয়ে যদি কাটাকাটি করি 3 ভাজিত 10, তাহলে এটা নিশ্চয়ই আমার 0.33 অ্যান্সার হবে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটুর মান 0.33 হবে, এটুর মান 0.3 হবে, এটুর মান 0.3, এটুর মান 0.3, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। তাহলে অপশন 4 তো এমনি হবে না, বুঝতে পারলে? এবারে আমাকে a1 এর ভ্যালু বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, এবারে কি করব, a1 এর ভ্যালু আমি কিভাবে ক্যালকুলেট করব? আচ্ছা, 20 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে? এই 20 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে? তাহলে কারেন্ট অ্যাক্রস 20 ওহম, কারেন্ট অ্যাক্রস 20 ওহম ইজ ইকুয়াল টু কত? ভোল্টেজ ডিফারেন্স কত? ভোল্টেজ ডিফারেন্স 6 - 0 ইজ ইকুয়াল টু 6। রেজিস্ট্যান্স কত? 20। তাহলে কোথাও না কোথাও এটাও 3 এর 10 হচ্ছে, তাহলে এটাও নিশ্চয়ই 0.3 হচ্ছে। তাহলে এইখানে যে কারেন্ট যাচ্ছে, তাহলে এইখানে যা কারেন্ট যাচ্ছে, এইখানে আমার যে কারেন্ট যাচ্ছে, এইখানে আমার সেম অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে, এইখানে যে কারেন্ট যাচ্ছে, এইখানে আমার সেম অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে। তাহলে অবশ্যই এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে অবশ্যই a1 ইজ ইকুয়াল টু আমার, a1 ইজ ইকুয়াল টু আমার 0 অ্যান্সার। আর a1 ইজ ইকুয়াল টু 0 শুধুমাত্র অপশন 1 এ দেওয়া আছে। তাহলে অপশন 1 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। তুমি লক্ষ্য করে দেখো এর মধ্যে, আচ্ছা আমি এটা একটু ড্র করে দেখাই, দাঁড়াও। তুমি লক্ষ্য করে দেখো, আমি রেজিস্ট্যান্স গুলো আঁকছি না, হ্যাঁ, এর মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, আর এর মধ্য দিয়েও যদি আই পরিমাণ কারেন্ট যায়, এটার মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটার মধ্য দিয়েও আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটার মধ্য দিয়ে যদি এক্স পরিমাণ কারেন্ট যায়, তাহলে এটা নিশ্চয়ই আই প্লাস এক্স যাবে। কি বলছি বুঝতে পারছো? আমি বের করলাম এইখানে 0.33 যাচ্ছে, এখানেও 0.33 যাচ্ছে। যদি এইখানে এই i ইজ ইকুয়াল টু আই প্লাস এক্স যদি হতে হয়, তাহলে অবশ্যই এক্স ইজ ইকুয়াল টু আমার 0 অ্যান্সার হতে হবে। তাহলে এইখানে যে অ্যামিটারটা বসে আছে, তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে অবশ্যই a1 এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, অঙ্কটা হয়ে গেছে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলছে এই জাগলার মেনটেন 4 বল ইন মোশন, কাইনেমেটিক্স এর অঙ্ক। এই জাগলার মেনটেন 4 বল ইন মোশন, 4 ball in motion, making each of them to rise a height of 20 meter. আমাকে এখানে ম্যাক্সিমাম হাইট বলে দিয়েছে, আমাকে এখানে ম্যাক্সিমাম হাইট বলে দিয়েছে h max is equal to 20 মিটার, h is equal to 20 মিটার মানে u স্কয়ার বাই 2g is equal to 20 মিটার। তাহলে এইখানে আসবে u is equal to root under 20 into 20 is equal to 20 মিটার পার সেকেন্ড। আর 20 মিটার পার সেকেন্ড বেগে যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়ি, তাহলে বস্তুটা টাইম অফ ফ্লাইট t ইজ ইকুয়াল টু 2u বাই g হবে। তাহলে এইখান থেকে তুমি বের করতে পারো 2 ইন্টু 20 বাই 10 ইজ ইকুয়াল টু কত আসছে, 4 সেকেন্ড আসছে। তাহলে প্রত্যেকটা বলের যে টাইম অফ ফ্লাইট সেটা 4 সেকেন্ড হবে। কি বলেছে এবারে, what time interval should be maintained for the proper distance between them। আচ্ছা, প্রথমে 4টা বল রেখেছিল, 4টা বলকে সে মানে 4টা বলকে সে একসঙ্গে মেনটেন করে আছে, প্রত্যেকটা বল 20 মিটার হাইট পর্যন্ত উঠছে। বলছে হোয়াট টাইম ইন্টারভাল শুড বি মেনটেন, আমাকে 4 সেকেন্ডে 4টা বল ছুড়তে হবে, আমাকে এখানে 4 সেকেন্ডে 4টা বল ছুড়তে হবে, 4 সেকেন্ডে 4টা বল ছুড়তে হবে। তাহলে প্রত্যেকটা বল ছোড়ার মধ্যে যে টাইম ডিফারেন্স থাকবে সেটা t ইজ ইকুয়াল টু ক্যাপিটাল T বাই 4 ইজ ইকুয়াল টু আমার নিশ্চয়ই
1 সেকেন্ড অ্যান্সার হবে, আর 1 সেকেন্ড আমার অপশন 3 তে দেওয়া আছে, তাহলে 3 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কি অঙ্কটা বলেছে দেখো, নেক্সট বলেছে a bead is to free আচ্ছা a bead is free to slide down a smooth wire tightly stretched between point A and point B on a vertical circle। এটা ভার্টিক্যাল সার্কেল একটা কি হয়েছে, স্মুথ ওয়্যারকে টাইটলি ফিক্স করা হয়েছে এ আর বি পয়েন্টের মধ্যে। ইফ দ্য বি, এবারে এখান থেকে কোনো একটা বিডকে, বিড মানে তোমার ভাবতে পারো একটা পুঁথি টাইপের জিনিস, ঠিক আছে, ওই পুঁথিটাকে স্মুথলি স্লাইড করানো হচ্ছে। ইফ দ্য বিড স্টার্ট ফ্রম রেস্ট অ্যাট এ দ্য হাইয়েস্ট পয়েন্ট অন দ্য সার্কেল, মানে এ থেকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলো। সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, আমাকে কারেক্ট স্টেটমেন্ট সিলেক্ট করতে হবে। দেখো প্রত্যেকটা জায়গাতে ভেলোসিটি দিয়েছে, ভেলোসিটি দিয়েছে, ভেলোসিটি দিয়েছে, ভেলোসিটি দিয়েছে, তার মানে কোথাও না কোথাও বি পয়েন্টে আমাকে ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে। আর যদি ভেলোসিটি ক্যালকুলেট করতে হয়, এখানে টাইমের কিন্তু কোনো গল্প দিয়ে দেয়নি, আর ডিস্টেন্সের গল্প দিয়েছে। ডিস্টেন্সের গল্পটা কিরকম দিয়েছে আমি বলে দিয়ে দাঁড়াবো। এটা হচ্ছে সার্কেল, এবারে এখান থেকে একটা পুঁথিকে ছোড়া হয়েছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, ধরে নিচ্ছি এটা হচ্ছে কেন্দ্র, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কেন্দ্র ও। আচ্ছা আমি ধরে নিচ্ছি এক কাজ করি, আমি ধরে নিচ্ছি রেডিয়াসটা হচ্ছে 8, ধরে নিচ্ছি এ ও ইজ ইকুয়াল টু আর, ধরে নিচ্ছি রেডিয়াস এ ও ইজ ইকুয়াল টু হচ্ছে আর, তাহলে এটা হয়ে গেল আর, এটা হয়ে গেল আর, আমাকে এই অ্যাঙ্গেল থিটা বলে দিয়েছে, ঠিক আছে, আমাকে এই অ্যাঙ্গেল থিটাটা আমাকে এখানে বলে দিয়েছে। তাহলে এক কাজ করি, আমি এক কাজ করেছি, এই পয়েন্টটাকে এখানে ড্র করলাম। এটা তুমি লক্ষ্য করে দেখো এটাও রেডিয়াস, তুমি লক্ষ্য করে দেখো এটাও হচ্ছে রেডিয়াস, এটাও হচ্ছে রেডিয়াস, তাহলে এটা থিটা হলে অবশ্যই এটাও আমার থিটা হবে। তাহলে এটা যদি আর হয় তাহলে আমার নিশ্চয়ই এটাও আর হবে, ঠিক আছে। এবারে আমি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, এটা যদি আর হয় তাহলে এটা আর কস থিটা হবে, তাহলে এটা নিশ্চয়ই আমার আর কস থিটা হবে। এটা যদি আর হয় এটা আর কস থিটা হবে, এটা যদি আর হয় এটাও আর কস থিটা হবে। তাহলে এবি এর লেন্থটা কত হবে, এবি ইজ ইকুয়াল টু হবে 2r cos থিটা। পরিষ্কার দেখতে পাচ্ছি এবি ইজ ইকুয়াল টু হবে 2r cos থিটা। এবি ইজ ইকুয়াল টু হবে 2r cos থিটা। এখন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার লিখতে পারি 2 ইন্টু জি ইন্টু এস এর মানটা নিশ্চয়ই এখানে এবি হবে, এস এর মানটা নিশ্চয়ই এখানে এবি হবে। আচ্ছা এক কাজ করি, ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2, অ্যাক্সিলারেশনটাকে এ লিখছি আর ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টটাকে এবি লিখছি, এবি লিখছি। তুমি লক্ষ্য করে দেখো এই দিক বরাবর অ্যাক্সিলারেশন কত হবে, এই দিক বরাবর অ্যাক্সিলারেশন যদি আমার জি হয় তাহলে এই দিক বরাবর অ্যাক্সিলারেশন নিশ্চয় জি কস থিটা হবে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এটা যদি জি হয় তাহলে নিশ্চয় এটা আমার কত হবে, জি কস থিটা হবে, হবে তো। তাহলে ভি রুট আন্ডার এর জায়গায় হবে জি কস থিটা, আর এবির জায়গায় কত হবে 2r cos থিটা। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি ভি cos স্কয়ার থিটা আছে, cos থিটা আমার বাইরে বেরোবে, তাহলে এটা কত হবে 4gr হবে। তাহলে কোথাও না কোথাও ভি এর সাথে কি রিলেশন, cos থিটার ডাইরেক্ট রিলেশন। ভি এর সাথে cos থিটা ডাইরেক্ট রিলেশন, cos থিটা তো আমার অপশন এ তে আছে।
1 হচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি বলেছে, টু পেপার স্ক্রিন এ এন্ড বি আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স অফ 150 মিটার। এই বুলেট, আচ্ছা সেপারেটেড বাই ডিস্টেন্স, এটাকে আমি এক্স ধরে নিই। দুটো পেপার স্ক্রিন ড্র করতে হবে আমাকে। চলো, এটা হচ্ছে দুটো পেপার স্ক্রিন। ছাড়ো, এদের মধ্যে সেপারেশনটা কত বলেছে? সেপারেশনটা বলেছে আমার 150 মিটার। এটা এক্স, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 150 মিটার। কি বলেছে এবারে, এ বুলেট পিয়ার্স এ এন্ড দেন বি। কোন একটা বুলেট এ কে আগে ছেদ করেছে, তারপরে আমার বি কে ছেদ করেছে। The hole in the B is 15 centimeter below the hole of A. Hole on the A. স্বাভাবিক, বুলেট যদি ভেদ করে তাহলে এইখানে একটা গর্ত হবে। বলছে এ তে যে গর্তটা হয়েছে সেটা, মানে বি তে যে গর্ত হয়েছে সেটা এ থেকে 15 সেন্টিমিটার বিলো হয়েছে। তাহলে আমি বুঝতে পারলাম যে এই যে সেপারেশনটা, এটা হচ্ছে আমার 15 সেন্টিমিটার। এই যে সেপারেশন, এই সেপারেশনটা আমার হচ্ছে 15 সেন্টিমিটার। এই এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে কি বলছে, ইফ দ্য বুলেট ইজ ট্রাভেলিং হরাইজন্টালি এট দ্য টাইম অফ হিটিং এ, দেন ভেলোসিটি অফ দ্য বুলেট এট এ ইজ। আচ্ছা, আমাকে ভেলোসিটি অফ দ্য বুলেট এট এ চেয়েছে। ঠিক আছে, আমাকে ভেলোসিটি অফ বুলেট এট এ চেয়েছে। অর্থাৎ এইখানে আমাকে ভেলোসিটিটা বের করতে হবে, এই পয়েন্টে আমাকে ভেলোসিটিটা বের করতে হবে। এখানে ইউ এর মানটা আমাকে বের করতে হবে। কি করে বের করব? ইউ এর মানটা আমি কি করে বের করব? দেখো, এইচটা বলে দিয়েছি 15 সেন্টিমিটার, তাহলে টাইমটা কত লাগবে? টাইম টি ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2h বাই জি হবে। আচ্ছা, টাইমটা জানি, এবার এক্স অক্ষ বরাবর ডিস্টেন্সটাও জানি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হয়? এক্স অক্ষ বরাবর নিশ্চয়ই কোনো অ্যাক্সেলারেশন কাজ করেনি, তাহলে এটা নিশ্চয়ই আমার ইউ ইন্টু টি হবে। তাহলে টি এর মানটা কত? টি এর মানটা বের করে নিলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 150 বাই টি, 150 বাই রুট আন্ডার 2h। এইচ এর মানটা কত বলেছে? 15 সেন্টিমিটার। তাহলে এখানে হবে 15, এইখানে হবে 100 ইন্টু জি, মানে এখানে হবে 10। ক্যালকুলেশন করতে হবে। পাঁচ 3 15, 5 2 10, এই 2 কেটে যাবে। এই 100টা বাইরে বেরিয়ে 10 আসবে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু যেটা আসবে 1 2 বাই রুট 3। তাহলে এখানে রুট 3 দিয়ে গুণ করছি, এইখানে রুট 3 দিয়ে গুণ করছি। তাহলে এটা আমার যেটা আসবে, নিচে 3 আসবে, তাহলে 500 রুট 3 অ্যান্সার হবে। তাহলে 500 রুট 3 হচ্ছে আমার অ্যান্সার। 500 রুট 3 অ্যান্সার। বুঝা গেছে? সোজা জিনিস, কিচ্ছু না। নেক্সট নেক্সট নেক্সট, ভালো অঙ্ক। এটা কিন্তু জটিল অঙ্ক, ঠিক আছে? মানে ভাষা বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। কি আছে দেখো, বলছে এ বোট ইজ ট্রাভেলিং ইস্ট এট 12 মিটার পার সেকেন্ড। আমাকে ভেলোসিটি অফ বোট বলে দিয়েছে 12 মিটার পার সেকেন্ড।
velocity of boat is equal to 12 meter per second. A flag flaps at 53 degree north of west at bow of the boat. মানে বোট যখন ওই রিভারে মুভ করছে, তখন ওই বোটের উপরে যে ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগ এর যে মুভমেন্টের ডাইরেকশন সেটা হচ্ছে ওয়েস্টের নর্থের দিকে 53 ডিগ্রি অ্যাঙ্গেল করে। বলছে নর্থ অফ ওয়েস্ট, মানে ওয়েস্ট থেকে নর্থের দিকে 53 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আচ্ছা আমি আগে ড্র করে নি। ভেলোসিটি অফ বোট এই দিক বরাবর আছে, এবারে আমার বোটের উপরে যে ফ্ল্যাগের মুভমেন্টটা সেটা ওয়েস্টের সঙ্গে নর্থের দিকে 53 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এই অ্যাঙ্গেলটা আমার 53 বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা আমার থিটা ইজ ইকুয়াল টু 53 বলে দিয়েছে। এখন এটা হচ্ছে ভেলোসিটি অফ বোট, না না না, যেহেতু ফ্ল্যাগের মুভমেন্ট বলেছে, ফ্ল্যাগের মুভমেন্টের ডাইরেকশন যেহেতু বলেছে, তার মানে ফ্ল্যাগের মুভমেন্টের ডাইরেকশন বলেছে মানে নিশ্চয়ই এখানে ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু বোট। ফ্ল্যাগ মুভমেন্ট কেন করছে? নিশ্চয়ই বায়ু প্রবাহ হচ্ছে বলে। এখন বায়ু প্রবাহটা হচ্ছে আমি কোথা থেকে দেখছি? বোট থেকে দেখছি, তাহলে ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু বোট হবে এটা, এটা হবে ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু বোট। ভেলোসিটি অফ, এটা হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু বোট, এটা হচ্ছে আমার ভেলোসিটি অফ বোট। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো, ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু বোট ইজ ইকুয়াল টু হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড মাইনাস ভেলোসিটি অফ বোট। তাহলে ভেলোসিটি অফ উইন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু বোট প্লাস ভেলোসিটি অফ বোট। তার মানে আমাকে যদি ভেলোসিটি অফ উইন্ড বের করতে হয় তাহলে এই দুটো লব্ধি বের করতে হবে। তাহলে ভেলোসিটি অফ উইন্ড কোনটা? অবশ্যই ভেলোসিটি অফ উইন্ড নিশ্চয়ই আমার এই ডাইরেকশন বরাবর হবে। এটা যদি ভিবি হয় তাহলে এটাও আমার ভিবি হবে। আচ্ছা এক কাজ করো, এটাকেই আমি এইখানে ড্র করছি, করতে পারি, আর এটাকে আমি এইখানে ড্র করছি, প্যারালাল শিফট করছি। হ্যাঁ, সিম্পল প্যারালাল শিফট করছি, সিম্পল প্যারালাল শিফট করলাম। কি করলাম ভালো করে দেখো, এটাকে আমি শিফট করলাম এই দিকে করলাম, এটাকে আমি শিফট করলাম নিচের দিকে করলাম। এখন তুমি লক্ষ্য করে দেখো, আমাকে ভেলোসিটি অফ বোট 12 বলে দিয়েছিল। ভেলোসিটি, এটা যদি 12 হয় তাহলে এটাও 12, এটাও 12, তাহলে এটাকে আমি 12 লিখতে পারি, এটাকে আমি 12 লিখতে পারি। এটা থিটা বলে দিয়েছে। আমাকে কি বের করতে হবে? বলছে দেন ফাইন্ড আউট দ্য স্পিড অফ উইন্ড অ্যাজ মেজার্ড বাই এ স্টেশনারি অবজারভার অন ল্যান্ড। ল্যান্ডে দাঁড়িয়ে থাকা বা মাটিতে দাঁড়িয়ে থাকা বা গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকা কোনো একটা অবজারভারের রেসপেক্টে আমাকে ফ্ল্যাগের ভেলোসিটির ডাইরেকশন বের করতে হবে। এখন ল্যান্ডে যে ফ্ল্যাগটা থাকবে, মাটিতে বা গ্রাউন্ডে যে ফ্ল্যাগটা থাকবে সেটা তো স্থির অবস্থায় রয়েছে, আর স্থির অবস্থায় রয়েছে মানে সেই ফ্ল্যাগের মুভমেন্টের ডাইরেকশন অ্যাকচুয়াল উইন্ডের মুভমেন্টের ডাইরেকশনের দিকে হবে। তাহলে কোথাও না কোথাও আমাকে ভেলোসিটি অফ উইন্ড বলেছে, দেন ফাইন্ড আউট দ্য স্পিড অফ দ্য উইন্ড, তাহলে আমাকে ভেলোসিটি অফ উইন্ডের ডাইরেকশন বলেছে। আর আমি তোমাদেরকে বললাম এটাই হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড, এটাই হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড, তার মানে এটাই হচ্ছে আমার ভেলোসিটি অফ উইন্ড। তুমি এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করে দেখো, এটা লম্ব, এটা ভূমি, এটা থিটা, তাহলে নিশ্চয়ই ভিডব্লিউ ইজ ইকুয়াল টু ভূমি এটা বাই এটা মানে ট্যান থিটা, ভিডব্লিউ বাই 12 ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ট্যান থিটা মানে ট্যান 53, আর ট্যান 53 মান হচ্ছে
3 তাহলে ভিডব্লিউ ইজ ইকুয়াল টু আসছে, ভিডব্লিউ ইজ ইকুয়াল টু আসছে 4/3 ইন্টু 12 মানে 4 4 16 মিটার পার সেকেন্ড, 16 মিটার পার সেকেন্ড অ্যান্সার। বেশি ভাষাতে যেও না, ভাষাতে গেলেই কিন্তু এই অঙ্কটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, বলছে এ বল ইজ প্রজেক্টেড আপওয়ার্ড ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার উইথ এ ভেলোসিটি অফ 50 মিটার পার সেকেন্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। এ বল ইজ প্রজেক্টেড আপওয়ার্ড ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার। আচ্ছা টাওয়ার ড্র করি আগে একটা টাওয়ার। এবার কোনো একটা বলকে হরাইজন্টালের সঙ্গে, কোনো একটা বলকে হরাইজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছে। তাহলে অবশ্যই বলটা যে ডাইরেকশন বরাবর ছুটবে তার মোশন অফ প্রজেক্টাইল দেখতে এরকম টাইপের দেখতে হবে। এটা আমার থিটা ইজ ইকুয়াল টু থিটা বলে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ইউ বেগে ছুড়েছি, আগে এটাগুলো লিখে নি। ইউ ইজ ইকুয়াল টু বলেছে, ছাড়ো, ইউ ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 50। আচ্ছা থিটা ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 30, ঠিক আছে। দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ 70 মিটার। তাহলে এই যে হাইট, এই যে হাইট, এই হাইটটা বলেছে কত? 70 মিটার। বলছে আফটার হাউ মাচ টাইম ফ্রম দ্য ইনস্ট্যান্ট অফ থ্রোয়িং উইল দ্য বল রিচ দ্য গ্রাউন্ড, মানে বলটা গ্রাউন্ডে কখন রিচ করবে। তুমি লক্ষ্য করে দেখো, এটাকে আমি যদি অরিজিন এটাকে যদি আমি অরিজিন ভাবি, বলটা আলটিমেট নিচে নামবে, তাহলে ডিসপ্লেস আমি যদি ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে নেগেটিভ ধরি আর আপওয়ার্ড ডাইরেকশনটাকে যদি পজিটিভ ধরি, আমি যদি আপওয়ার্ড ডাইরেকশনটা আমি পজিটিভ অ্যাজিউম করছি আর ডাউনওয়ার্ড ডাইরেকশনটা আমি নেগেটিভ অ্যাজিউম করছি। আপওয়ার্ড ডাইরেকশনটা করছি পজিটিভ, ডাউনওয়ার্ড ডাইরেকশনটা অ্যাজিউম করছি নেগেটিভ। তাহলে আমি যে সূত্রটা লাগাবো সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। যেহেতু বলটা ফাইনালি নিচে যাবে, তাহলে ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু হবে মাইনাস এইচ, তাহলে মাইনাস 70, তাহলে এস ইজ ইকুয়াল টু আসবে মাইনাস 70। এস আসবে মাইনাস 70, ইউ কত আসবে 50t, আর এর জায়গায় জি বসবে, আর যেহেতু জি নিচের দিকে কাজ করছে তাহলে হবে 10/2 মানে মাইনাস 5t স্কোয়ার। তাহলে এটা আসবে মাইনাস 14 ইজ ইকুয়াল টু 10t মাইনাস টি স্কোয়ার। তাহলে এখানে আসবে টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে টি এর যে মানগুলো আসবে তুমি করে দেখবে, টি এর মান আসবে একটা 7 দুগুণে 14, তাহলে একটা আসবে 7, একটা আসবে তোমার 7, একটা আসবে তোমার 7 আর একটা আসবে মাইনাস 2। 7 2 14, অবশ্যই বড়টা 7 হবে, ছোটটা মাইনাস 2 হবে। 7 সেকেন্ড অ্যান্সার। যেহেতু টি নেগেটিভ কোনোদিনও হবে না, যেহেতু টি অলওয়েজ গ্রেটার দেন 0, তাহলে অবশ্যই টি ইজ ইকুয়াল টু 7 অ্যান্সার হবে।
7টা আমার অপশন 3-এ দেওয়া আছে, তাহলে 3 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট 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 কি বলেছে, এ বল ইজ প্রজেক্টেড অ্যাজ শোন টু হিট দ্য টপ অফ গিভেন বিল্ডিং অ্যাট পয়েন্ট সি। আচ্ছা, আমি এইখান থেকে এম করছি যাতে করে আমি সি পয়েন্টে হিট করতে পারি। এখন এটা একটা ট্রায়াঙ্গেল, আমি যদি এই পয়েন্টের নাম ও দিয়ে দিই, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি ওসি ইজ ইকুয়াল টু 5 tan 60। তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওসি ইজ ইকুয়াল টু হবে 5 ইন্টু tan 60, tan 60 মানে √3, তাহলে 5√3 হবে। ওসি ইজ ইকুয়াল টু হবে 5√3। ঠিক আছে, এবারে কি বলছে, বাট বল স্ট্রাইকস বিলো দ্য পয়েন্ট সি, কিন্তু স্বাভাবিক বল তো প্রজেক্টাইল মোশন করবে, এটা সি পয়েন্ট থেকে নিচে হিট করবে। বলছে অ্যাট পয়েন্ট ডি ফাইন্ড ডিস্টেন্স বিটুইন সিডি। আচ্ছা, আমাকে সিডি চেয়েছে, আমাকে সিডি চেয়েছে, তাহলে সিডি যদি বের করতে হয় তাহলে, আচ্ছা তুমি লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, এটা হচ্ছে এক্স, আর ওডি ইজ ইকুয়াল টু কত হবে, ওডি ইজ ইকুয়াল টু আমার নিশ্চয়ই ওয়াই হবে। তাহলে আমার এক্স দেওয়া আছে, ওয়াই এর মান বের করতে হবে। আর প্রজেক্টাইলের পাথ অফ ট্র্যাজেক্টরি আমরা কি জানি, পাথ অফ ট্র্যাজেক্টরি ইজ ইকুয়াল টু জানি এক্স ট্যান থিটা, কমন 1 মাইনাস এক্স বাই আর, আরটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জের মান কত হবে, রেঞ্জ আর ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা, ইউ স্কোয়ার মানে 20 ইন্টু 20 সাইন 2 থিটা, মানে সাইন 120, সাইন 120 মানে সাইন 60, সাইন 60 মানে হচ্ছে √3/2 ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, জি এর মান হচ্ছে 10। তাহলে কাটাকাটি করলে কত বেরোবে আমার, 20√3। ঠিক আছে, তাহলে এক্স, এক্স এর মান গেল 5, tan থিটার মান গেল tan 60 মানে √3, এটা হবে 1 মাইনাস 5, আর এর মানটা কত হচ্ছে, আর এর মানটা হচ্ছে 20√3, আর এর মানটা হচ্ছে 20√3। ঠিক আছে, তাহলে আমি যদি কাটাকাটি করি, আচ্ছা সিডির মান বের করতে হবে, সিডি ইজ ইকুয়াল টু কত হবে, ওসি মাইনাস ওডি, এটা হবে ওসি মাইনাস ওডি, ওসি ইজ ইকুয়াল টু কত 5√3, আর ওডি মানে কত 5√3 কমন 1 মাইনাস এত, তাহলে আমি যেটা অ্যান্সার পরিষ্কার দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার ইজ ইকুয়াল টু আসবে এটা ইন্টু এটা, তাহলে 5, অ্যান্সার আসবে 5 ইন্টু 5√3 ডিভাইডেড বাই 20√3, তাহলে 25/20 মানে 5/4, 5/4 মানে 4 একে 4, 4.25, 1.25 অ্যান্সার, 1.25 অপশন 1 এ দেওয়া আছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে, ইন দা গিভেন সার্কিট ডায়াগ্রাম ফাইন্ড পোটেনশিয়াল অ্যাক্রস 400 ওহম রেজিস্ট্যান্স। 400 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে আমাকে পোটেনশিয়াল বের করতে হবে, কি করে অঙ্কটা করব, অঙ্কটা কি করে করব। ঠিক আছে, আমি একটা সার্কিটটাকে ড্র করে নিই।
দেখো আমি যদি এই দিক বরাবর একটা মিররকে যদি পুট করি, এই দিক বরাবর যদি মিররকে বসানো হয়, এই দিক বরাবর যদি মিররকে যদি বসানো হয়, তাহলে লক্ষ্য করে দেখো এর ইমেজ এখানে তৈরি হচ্ছে, এর ইমেজ এখানে তৈরি হচ্ছে, এর ইমেজ এখানে তৈরি হচ্ছে, সব ইমেজ তৈরি হচ্ছে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম এর ইমেজ যদি এখানে তৈরি হয়, তাহলে এই যে দুটো, এই যে এই দুটো হয়ে গেল সিরিজ কম্বিনেশন, এই দুটো হয়ে গেল সিরিজ কম্বিনেশন। কারণ এই ডাইরেকশনে যে অ্যামাউন্টের কারেন্ট যাবে, এই ডাইরেকশনে সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে, তাহলে সিরিজ কম্বিনেশন হয়ে গেছে। তাহলে 200 200 মানে কত? 400। এই 400 আর 400 মানে কত? 200। এই 200 200 400, আর এই 400 এই 400 কত? এই 400 এই 400 হয়ে গেছে আমার প্যারালাল কম্বিনেশন, তাহলে এটা হয়ে যাবে 200। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটা দুশো হয়ে গেছে, এটা এটা হয়ে গেছে 50, এটা হয়ে গেছে 50, এটা হয়ে গেছে 100, এটা হয়ে গেছে 100। ঠিক আছে, কি বলেছে এবারে 400 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই যে এইখানে কত ভোল্টেজ ড্রপ হয়েছে, এই 400 আর এই 400 তো প্যারালাল কম্বিনেশন, তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে এইখানেও আমার সেম অ্যামাউন্টের ভোল্টেজ ড্রপ হবে। এবার এইখানে লক্ষ্য করে দেখো এটা ছিল আমার 60 ভোল্ট, তাহলে এই পুরো জায়গাটাতে, এই পুরো জায়গাটাতে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা নিশ্চয়ই 60 ভোল্টই হবে। এবারে এই 50 এই 50 কত হলো? 100 হলো। এই 50 এই 50 কত হলো? 100 হলো। তাহলে এই দুটোতে মিলে হয়ে গেছে কত? 100, আর ই একা পড়ে আছে 200। তাহলে কত ভি? এবারে আমি তোমাদের সূত্র প্যারালাল কম্বিনেশনে শিখেছিলাম যে ভি 200 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 200 বাই 200 প্লাস 100 মানে হচ্ছে 300 ইন্টু টোটাল ভোল্টেজ কত? 60। করে দেখো কত হচ্ছে এবারে। 1 2 1 2 3 20 ইজ ইকুয়াল টু 40 ভোল্ট। 40 ভোল্ট হচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে কি করে করলাম? তুমি নর্মাল পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক লাগাতে পারো, বা তুমি ভি ইজ ইকুয়াল টু আইআর করে দেখতে পারো। আমি তো এই সূত্র লাগাই, ভি1 ইজ ইকুয়াল টু, আমি যে সূত্রটা বরাবর লাগাতে পছন্দ করি সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশনে শেখানো আছে ভি1 ইজ ইকুয়াল টু আর1 বাই আর1 প্লাস আর2 ইন্টু টোটাল ভোল্টেজ ভি, এই সূত্র লাগিয়ে বললাম। এখানে আর1টা আমি ভি2 বের করেছি। আচ্ছা তুমি এক কাজ করো, এই 50 50 কত হলো? এটা 100 হয়ে গেল, এটাকে বাদ দিয়ে দাও তুমি, তাহলে এটা হয়ে গেল 200, এটা হয়ে গেল 100। তুমি আর1 এর জায়গায় 200 বসাও, 200 বাই 200 প্লাস 100 300 ইন্টু টোটাল ভোল্টেজ 60। বাস এইটুকু করলেই হলো, আর কি আছে? আর কিছু করার কোনো দরকার নেই। তো মোটামুটি আর অঙ্ক নেই, এখানেই অঙ্ক শেষ হয়ে গেল। যা অঙ্ক ছিল তোমাদেরকে করিয়ে দিয়েছি। এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষার আগে যদি এইরকম অঙ্কগুলো যদি করে যাও তাহলে আমার মনে হয় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের খুব হেল্প হবে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করলাম। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো।